সুভাষীর কত পদাবলী অংশুমালী। দর্শক, স্বাগত অংশুমালীর ক্ষণকালের বই আলোচনায়। আজকে যার বই নিয়ে আমরা আলোচনা করছি তিনি হলেন সুভাষিস চিরকল্যাণ পাত্র, লেখক এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। তার বর্ণসঙ্গীত বই নিয়ে কথা বলবো আমরা, যে বইটাকে মূলত কাব্যের অভিধান বলা যায়, যেটা কাব্যিক ভাষায় লেখা, অন্তমিল দিয়ে লেখা ভাষার অভিধান বলতে পারি আমরা। এবং আজকে এই আলোচনায় আমাদের সঙ্গে আলোচক হিসাবে আছেন আপনাদের আরেকজন লেখক, বাংলাদেশ থেকে যিনি লেখক এবং শিক্ষক নাসরিন আক্তার রুবি, যিনি রুবি বিনতে মনোয়ার নামে লিখেন। রুবি আপাকে আমরা স্বাগত জানাচ্ছি সুভাষিস চিরকল্যাণ পাত্রকে। নমস্কার। কি কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। ভালো। আমরা কথা শুরু করতে পারি তাহলে। একটু বলে নিই, সুভাষিস বাবুর বইটা মূলত কলিম খান এবং রবি চক্রবর্তীর যে ক্রিয়াভিত্তিক শব্দার্থর যে ধারণা, তাদের যে ভাষা নিয়ে তাদের যে ধারণা, তার উপর লেখা। এবং উনি বলবেন উনি মূলত কি কারণে এই কাব্যের অভিধান তা এইভাবে রচনা করলেন, এইভাবে চিন্তা তার মাথায় এলো, তার সাথে সেটা আলাপ করে জেনে নেব। এইখানে বাংলাদেশের, আমি নাসরিন আক্তার রবির কথা বলি, বাংলাদেশে যারা খান চক্রবর্তীর তত্ত্বের সাথে কাজ করে চলেছেন, তত্ত্বকে ধারণ করে আছেন, তাদের মধ্যে উনি একজন। মূলত বাংলাদেশে খান চক্রবর্তীর যে তত্ত্ব, সেই চর্চাটা খুব কম, হাতে গোনা কয়েকজন মাত্র করেন, তার মধ্যে রবি বিনতে মনোয়ার বা নাসরিন আক্তার রবি, আমাদের রবি আপা একজন। তিনিও সেই বিষয়টা, বইটা তার পড়া আছে, তিনিও এই বইটা নিয়ে কথা বলছেন আমাদের সঙ্গে। সুতরাং এখন আমরা আলোচনায় চলে যাই আমরা সুভাষিস চিরকল্যাণ পাত্রের কাছে। প্রশ্নটা একটু রাখি, প্রথম থেকে যেটা শুরু করি। আপনি একজন চিকিৎসক, শিশু রোগ বিশেষজ্ঞ। চিকিৎসা পেশার সাথে ভাষার চর্চার মানে ভাষা সাহিত্য চর্চা, মূলত সাহিত্য চর্চার একটা আবেগের জায়গা থেকে কাজ করে, কিন্তু চিকিৎসা বিদ্যাটা একেবারে আবেগ বর্জিত একটা জায়গা। যারা সার্জন আছেন তারা একেবারে মানুষের শরীর কাটছেন নির্দ্বিধায়, মানে অপারেশন টেবিলে তারা যে কাজটা করছেন সেটা নির্দ্বিধায় করছেন। তাদের আবেগের এই জায়গাটাকে একটা বর্জন করেই তাদের এই কাজটা করতে হয়। ডাক্তারদেরও তাই, অন্যান্য যারা আছেন তাদেরও তাই, সার্জনের বাইরে যারা জেনারেল ফিজিশিয়ান আছেন তাদেরও একই অবস্থা। তো এই যে আবেগ এবং আবেগের বিপরীত একটা জায়গা, এই দুটো জায়গার সমন্বয় কিভাবে হলো, এটা দিয়ে শুরু করছি সুভাষ বাবুর কাছ থেকে। বেশ, আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে চিকিৎসা একটা আবেগ বর্জিত জায়গা, এই কথাটা মানে ঠিক নয়। চিকিৎসকের আবেগ তো রয়েছে, রোগীদের সঙ্গে যখন আমরা সম্পর্ক স্থাপন করি, রোগীদের প্রতি আমাদের যে ভালোবাসা, দরদ, তো সেখানে আবেগের জায়গা তো রয়েছে। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে যে মানুষের অসুখ তো শুধু দেহে হয় তা নয়, মানুষের অসুখ মনের মধ্যেও হয়। তখন একটা রোগীকে ভালো করতে গেলে মনের মধ্যে ঢুকতে হবে, আর মনের মধ্যে ঢোকার জানালা হচ্ছে ভাষা। কাজেই একজন চিকিৎসক হলেও ভাষা চর্চা তো চিকিৎসা বিদ্যার মধ্যে থেকেও দরকার হয়, মানুষের মনকে বুঝতে গেলে, মনের অসুখের চিকিৎসা করতে গেলে, সেইটা একটা। আর তার বাইরে ডাক্তারেরা তো অনেক কিছুই করেছেন, মানে তো অনেক ডাক্তার রয়েছেন যারা লেখক, সেটা তো আছে, এবং ডাক্তারেরা অ্যাস্ট্রোনমিও করেছেন, যেটা আমিও করি। কাজেই ডাক্তারি পেশার সঙ্গে অন্য কোনো চর্চার বিরোধ নেই। হ্যাঁ, বলুন এবার। চলে আসি রুবি আপার কাছে। রুবি আপা, আপনিও কি মনে করেন যে মানে সাহিত্য চর্চা এবং চিকিৎসা বিদ্যার মধ্যে কোথাও একটা যোগসূত্র আছে, সমন্বয় আছে, সেরকম কি আপনার মনে হয় কিনা? সুভাষিস বাবু যা বলবেন। হ্যাঁ,
সাহিত্য চর্চার ঠিক আমরা মনে করি যে বিজ্ঞান একটা কাঠখোট্টা বিষয়। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আর সুভাষিস বাবু এই চিকিৎসা বিদ্যার সাথে আমি বলবো না, মানুষের আবেগিক ব্যাপার কিন্তু জড়িত আছে। কারণ একজন চিকিৎসক রোগীর রোগী যখন দেখতে যান, রোগীর সুখে দুঃখে উনি কিন্তু আন্দোলিত হন। যদি আন্দোলিত না হতেন তাহলে উনি কি করে রুগীর চিকিৎসা করতে পারতেন? রুগী উনারা রুগীর যখন উনাদের সুচিকিৎসায় ভালো হয়ে যায়, তখন উনারা যেভাবে আনন্দিত হন, একজন রুগীর সুচিকিৎসার ব্যবস্থা করতে না পারলে, বিভিন্ন কারণে যদি করতে না পারেন, তখনও উনাদের কষ্ট হয়। তাহলে আমি বলবো যে কিভাবে এটা আবেগ বর্জিত। বরং আমি অন্য একটা দিকে বলতে পারি, যেমন উনি মহাকাশ চর্চা করেন, উনি আহ ফিজিক্সের মতো কঠিন বিষয়ে নিয়ে নাড়াচাড়া করেন। মানে আপাত দৃষ্টিতে ওইগুলো আমার কাছে কঠিন মনে হয়, যে আমার কাছে মনে হয় যে ফিজিক্সের মতো একটা বিষয় যেন আবেগ বর্জিত বিষয়। এরকম একটা জায়গায় উনি যে বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করেন, তার সাথে আবার ভাষার চর্চা, হ্যাঁ, এইটা আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়। এই বিষয়ে আমি কি একটু বলি? তাহলে আমি একটু বলি। জি জি, শুনছি, হ্যাঁ, বলুন আপনি। সেটা হচ্ছে যে এই বিষয়ে আমার যিনি গুরু, মানে যাকে আমি গুরু বলে মানি, তিনি হচ্ছেন সুকুমার রায়। তিনি ফিজিক্সে অনার্স ছিলেন, আবার তিনি ভাষা নিয়ে ভীষণভাবে আগ্রহী ছিলেন। খুব সত্যি কথা বলতে কি, আমার যে ভাষা বিজ্ঞান চর্চার সূত্রপাত তার মানে অনেকখানি সুকুমার রায়কে, মানে সুকুমার রায় চর্চা করতে গিয়ে আমাদের ভাষা, মানে সুকুমার রায় ভাষা দর্শনকে বোঝার চেষ্টা করেছেন, এবং এই নিয়ে তার বেশ কিছু লেখা আছে। যেমন কিছু ছড়া রয়েছে, খাই খাই, তারপরে পাকা পাখি, তারপরে দাঁড়ির কবিতা। এই প্রশ্নগুলোর মধ্যে ভাষা দর্শন সম্বন্ধে কিছু গভীর মানে জিজ্ঞাসা রয়েছে সুকুমার রায়। তো সেইটা আমার একটা প্রেরণা সেই দিক থেকে। আর তাছাড়াও সুকুমার রায়ের একটা অসমাপ্ত কাব্য, যেটার নাম হচ্ছে শ্রী শ্রী বর্ণমালা তত্ত্ব, সেটাও আমার একটা প্রেরণা। আমি ভেবেছিলাম যে সেটা যদি আমি সমাপ্ত করতে পারি, যেটা সুকুমার রায় অসমাপ্ত। এখানে একটা প্রশ্ন আছে সুভাষিস বাবু, আপনার কাছে প্রশ্ন আছে। সুকুমার রায়, রায় কেন আপনাকে এভাবে আন্দোলিত করলো, আর কেন যে অসমাপ্ত জায়গা থেকে সুকুমার রায়ের কাজটা সমাপ্ত করার চিন্তা আপনার মাথায় এলো, এই জায়গাটায় একটা প্রশ্ন আছে, এটা যদি একটু বলতেন আমাদের। হ্যাঁ, সেটা বলি। তাহলে একটু গোড়া থেকে শুরু করতে হয়। সেটা হচ্ছে আমি যখন 6 থেকে 7-এ, আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পাঁচাল গ্রাম। তো এই পাঁচাল গ্রামে পাঁচাল হাই স্কুলে আমি পড়তাম। তো আমি ক্লাস 6 থেকে আমি পাঁচাল হাই স্কুলে বরাবর ফার্স্ট হতাম আর কি ক্লাসে। তো 6 থেকে 7-এ ফার্স্ট হওয়ার জন্য আমি একটা বই উপহার পেয়েছিলাম। বইটার একটা কপি আমার কাছে আছে। সেটা হচ্ছে এই বইটা, সমগ্র শিশু সাহিত্য সুকুমার রায়। এই বইটা আমি উপহার হিসেবে পেয়েছিলাম, এবং এই বইটা আমি সেই কিশোর বয়স থেকে পড়ছি, এবং পড়ে পড়ে আমার প্রায় মুখস্থ হয়ে যায়, এবং আমি সুকুমার রায়কে ভালোবাসি। কাজেই সেই সময় থেকে যেহেতু আমি পড়ছি, তাহলে সুকুমার রায় সম্বন্ধে আমার একটা গভীর আগ্রহ জন্মে যায় তার ফলে। এবং সুকুমার রায় কিন্তু শিশু সাহিত্য অনেকে বলে বা কেউ ননসেন্স বলে, আমি দেখলাম যে এর মধ্যে গভীর অর্থ রয়েছে, এবং আমি যত সুকুমার রায়ের লেখাগুলোর অর্থ নিয়ে ভাবতে থাকি তত অবাক। পরে আমি সুকুমার রায়কে নিয়ে, আমি যখন ডাক্তারি পাস করলাম, সুকুমার রায়কে নিয়ে আমি এখানে আমি লিখতে একটু প্রশ্ন রাখি, ননসেন্স ক্রাইমের থেকে অর্থ কিভাবে আসে শিবাশিস বাবু? ননসেন্স ক্রাইম তো নিরর্থক একটা ব্যাপার, এখান থেকে অর্থ, গভীর অর্থ কিভাবে আসে, এটা যদি একটু বলতেন। না, সুকুমার রায় লেখাগুলোকে আমি আদৌ ননসেন্স রাইম বলে বলি না। এগুলোর মধ্যে সেন্স আছে, এ নিয়ে আমার দু একটা বইও রয়েছে। ঠিক আছে, আমরা শুরু বাকিটুকু শুনি আপনার কথাটা, কিভাবে কেন সুকুমার রায়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করার ইচ্ছা হলো, কেন সুকুমার রায় আন্দোলিত হলো। আমরা কিন্তু মাঝখানে থামিয়ে দিয়েছিলাম, বাকিটুকু। হ্যাঁ, হ্যাঁ। তো আমি এই যে আপনি বললেন যে ননসেন্সকে আমার ওটা ওর মধ্যে কেন মনে হলো, না এগুলো ননসেন্স নয়, এগুলোর মধ্যে অর্থ রয়েছে, সেটা সুকুমার রায়ের সাহিত্য একটু গভীরভাবে পড়লে বোঝা যায়। এটা আমি আমার অন্যান্য বইতে বলেছি। মানে আবোল তাবোলের আমার প্রায় মুখস্থ ছিল, এবং আবোল তাবোলের ছড়াগুলোর অর্থ, যেমন একটা যদি উদাহরণ দিয়ে বলতে হয়, যেমন ধরুন সুকুমার রায়ের রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা, মানে যারা হাসে না, তো হাসে না, গোমরা মুখে থাকে, সত্যিই তো এমন মানুষ তো রয়েছে, তাই না? তো আবার ধরুন কাতুকুতু বুড়ো, যে কিনা জোর করে সবাইকে হাসাতে চায়, এই বিষয়টা রয়েছে। এমন মানুষ সমাজে রয়েছে। পাগলা দাশু,
এরকম পাগলামি করে তেমন ছেলেও আমাদের সমাজে রয়েছে। খুব ভালো করে ভেবে দেখলে এই লেখাগুলো কিন্তু ননসেন্স নয়, এবং বলতে গেলে প্রায় সুকুমার রায়ের কোনো লেখাই ননসেন্স নয় আসলে, সেইটা আমি বুঝতে পারি এবং তখন সেটা নিয়ে আমি লিখি। কিন্তু সুকুমার রায়কে বুঝতে পারলেও, এইখানে আপনার প্রশ্নের উত্তরটা বোধহয় খানিকটা পেতে পারেন, সেটা হচ্ছে সুকুমার রায়কে আমি বুঝতে পারলেও এবং নতুন আলোকপাত করেছি আমার বইতে, আমি সুকুমার রায় সম্বন্ধে বেশ কিছু নতুন কথা বলেছি, কিন্তু তা সত্ত্বেও সুকুমার রায়ের একটা লেখা আমিও বুঝতে পারিনি। সেই লেখাটার নাম হচ্ছে শ্রী শ্রী বর্ণমালা তত্ত্ব, এবং স্বয়ং সত্যজিৎ রায়, সুকুমার রায়ের পুত্র, তিনি ওই লেখাটাকে বলেছেন যে এটা একটা অনুপ্রাস সৃষ্টির প্রয়াস, মানে এটার কোনো অর্থ আছে বলে সত্যজিৎ রায়ও মনে করেননি, বা অন্য কেউ, অন্যান্য পণ্ডিত যারা বলেছেন, বলতে গেলে এই লেখাটাতে কেউই দন্তস্ফুট করতে পারেনি, কেউ দাঁত ফোটাতে পারেনি। তো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। আর একটা জিনিসে বাধা পেলে, বুঝতে না পারলে, তখন আমার জেদ চেপে যায়, মানে আমি একটু জেদি টাইপের হয়তো আর কি, কোনো কোনো বিষয়ে, সে অঙ্ক নিয়েই হোক বা ফিজিক্স নিয়েই হোক আর সুকুমার রায় নিয়েই হোক, তো আমি সেটা একটা জেদ চেপে যাই যে এটা আমাকে বুঝতে হবে। কিন্তু এই শ্রী শ্রী বর্ণমালা তত্ত্ব এইটা বুঝবো করে কয়েক বছরেও আমি বুঝে উঠতে পারিনি। সে প্রায় ধরুন আমার সেই তখন থেকে এমবিবিএস পাস করার পর থেকে শুরু করে আপ টু 2014 সাল পর্যন্ত আমি এই শ্রী শ্রী বর্ণমালা তত্ত্ব লেখাটা, মানে প্রায় 14-15 বছর চেষ্টা করেও আমি এই লেখাটাতে আমিও দাঁত ফোটাতে পারি। তারপরে হঠাৎ করে একদিন ঘটনাচক্রে আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল, এবং আমি ওই লেখাটার অর্থ বুঝে ফেললাম, এবং সেদিন আমি ঘোষণা করলাম যে সুকুমার রায়ের এই লেখাটাও ননসেন্স নয়, এটারও অত্যন্ত গভীর অর্থ রয়েছে। এমনকি সেইটা সুকুমার রায় কেন শেষ করতে পারেননি, কারণ তার কাছে নিজের কাছেও বিষয়টা পরিষ্কার হয়নি, এবং তিনি প্রায় 10 বছর চেষ্টা করেও এটা শেষ করতে পারেননি। তখন আমার মনে হলো যে আমি যদি দাবি করি যে আমি সুকুমার রায়কে বুঝে ফেলেছি, সুকুমার রায়ের জগৎটা, যে জগতে ঢোকার রাস্তাটা কিন্তু সরু, সবাই সেই জগতে ঢুকতে পারে না, আমি সেই জগতে ঢুকে আবার বেরিয়ে আসতে পারি। কিন্তু তাহলে আমি যদি সেইটা দাবি করি, আমি যদি সেইটা মনে করি, তাহলে তো আমি সুকুমার রায়ের অসমাপ্ত কাজটাকে সমাপ্ত করতে পারবো। তখন সেইটা সমাপ্ত করার জন্যই আমি বর্ণসঙ্গীত বইটা লিখেছিলাম। কাজেই বলতে পারেন যে বর্ণসঙ্গীত বইটা ওই শ্রী শ্রী বর্ণমালা তত্ত্ব কাব্যেরই একটা সমাপ্ত রূপ, এইভাবে বললে বোধহয় খুব একটা ভুল হবে না। কিন্তু প্রশ্নটা হলো যে সুকুমার রায়ের অসমাপ্ত কাজ আপনি সমাপ্ত করার জন্য কাজ হাতে নিয়েছেন, কাজ করছেন, এটা খুব একটা ভালো জায়গা। সুকুমার রায়ের নিয়ে আপনার বইও আছে, তাকে নিয়ে আপনি অনেক কাজ করেছেন। কিন্তু এই যে খান ও চক্রবর্তীর এই তত্ত্বে কেন আপনি, সুকুমার রায় বুঝলাম আপনার একটা, আপনি যে কোনো ভাবেই হোক একটা ফ্যাসিনেশন আছে, একটা আপনার ফ্যাসিনেটেড তার প্রতি, কিন্তু খান তত্ত্বে কেন আপনি? ধন্যবাদ, আমি আপনার প্রশ্নটা বুঝেছি। তাহলে আমাকে খান চক্রবর্তীর সঙ্গে আলাপ কেমন করে হলো সেটাও আমাকে একটু বলতে হবে, এবং কেনই বা আমি খান চক্রবর্তীর মধ্যে ঢুকলাম, এবং খান চক্রবর্তীর সঙ্গে সুকুমার রায়ের কাজের সম্পর্কটা কেমন। একটা সম্পর্ক রয়েছে বলতে গেলে। আমার বর্ণসঙ্গীত বইয়ে একটা নতুন কথা আছে, যেটা খান চক্রবর্তীর বইয়েও নেই। সেটা হচ্ছে যে সুকুমার রায়ের জগতের সঙ্গে কলিম খান রবি চক্রবর্তীর জগতের একটা যোগসূত্র রচনা করছে বর্ণসঙ্গীত, মানে আই এম দ্য ব্রিজ বিটুইন দেম। সেইটা কেমন করি সেটা বলার চেষ্টা করছি, খানিকটা, কতটা বলতে পারবো আমি জানি না। তো সেটা বলতে গিয়ে আগে বলি কলিম খানের সঙ্গে আমার আলাপ হলো কী করে। আমি সুকুমার রায় নিয়ে চর্চা করছি আমার সেই ক্লাস 7 বয়স থেকে, ক্লাস 7 থেকে। আর কলিম খানের সঙ্গে আমার আলাপ হলো 2014 সালে। তখন আমি শিশু চিকিৎসা বিজ্ঞানে এমডি পাস করে দিয়েছি 2014 সালে। আমি তখন একটা জায়গায় কাজ করছিলাম, একটা ক্লিনিকে। আমার মনে আছে আমি সেদিন প্রথম কলিম খানকে ফোনে টেলিফোন করেছিলাম। হালকা বৃষ্টি হচ্ছে, বর্ষার দিন, আমার মনে পড়ছে, বোধহয় জুলাই মাস হবে 2014 সালে, মানে আজ থেকে প্রায় 8 বছর আগে। তো কলিম খানের সন্ধান আমি কেমন করে পেলাম সেটা হঠাৎই ঘটনাচক্রে। এই যে বললাম আমি মহাকাশ বিজ্ঞানের চর্চা করি, মানে অ্যাস্ট্রোনমির চর্চা করি, জ্যোতির্বিজ্ঞান। এই জ্যোতির্বিজ্ঞান আমি চর্চা করার জন্য আমার একটা দূরবীন আছে। এই দূরবীনটা আমি যার কাছে কিনেছিলাম তিনি হচ্ছেন আশিস মুখার্জি, বয়স হয়েছে তার, কলকাতায় থাকেন। তো তিনি আমাকে, আমি একদিন তার বাড়িতে গেছি দত্তপুকুরে, কলকাতার কাছে দত্তপুকুর বলে একটা জায়গা রয়েছে। তো তিনি আমাকে বললেন যে সুভাষিস, তুমি জানো এই কলিম খান বলে একজন লোক আছে যিনি একটা অভিধান লিখেছেন। আমাকে উনি দেখালেন 2 খণ্ডে এরকম বঙ্গীয় শব্দার্থ কোষ, ওইটা 2 খণ্ডে আমাকে উনি দেখালেন। এটা না একটু অদ্ভুত রকমের অভিধান, এখানে শব্দগুলোকে ওই মানে অ্যালফাবেটিক্যালি সাজানো নেই আর কি, যেমন বর্ণানুক্রমে সাজানো হয় অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, ইংরেজিতে যেমন এ থেকে যে পর্যন্ত, সেভাবে সাজানো নেই, অথচ ক্রিয়ামূল ধরে সাজানো হয়েছে। আমি বললাম সে কি, ক্রিয়ামূল ধরে কেন সাজানো হয়েছে? বলছে না, তাতে নাকি অর্থগুলো আরো পরিষ্কার ফুটে উঠবে। ওইটুকুই, ওই পর্যন্ত। আমি সেটা ভুলে গেলাম। আমি বিষয়টা নিয়ে খুব একটা কৌতূহল সেদিন দেখাইনি।
এবং কলিম খানের নামটাও আমার ঠিক মনে ছিল না, বোধহয় আমি ভুলে যাই, বা বইগুলোর কথা মনে ছিল না। তারপরে কিছুদিন পরে আমার হঠাৎ একদিন মনে হলো, আরে আমি তো সুকুমার রায়ের ভাষা চিন্তা নিয়ে চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, সুকুমার রায়ের বর্ণমালা তত্ত্ব বোঝার চেষ্টা করছি, তাহলে এটা তো যদি বর্ণমালা ভাষার একটা ব্যাপার। আর ওই যে আশিসবাবু বলছিলেন একজন কে নতুন লোক আছেন যিনি নাকি একটা অভিধান লিখেছেন, যেটা নাকি একটা নতুন রকমের অভিধান। হঠাৎ আমার মনে হলো, কি খেয়াল, বলা তো যায় না, নতুন কোনো ভাষা সম্বন্ধে ইনসাইট হয়তো সেখান থেকে পেতে পারি, যেটা আমাকে সুকুমার রায়কে বুঝতে সাহায্য করতে পারে। এটা আমার হঠাৎ করে মনে হলো। এছাড়াও ওই সময় আমি ভাষা দর্শন নিয়ে একটু চর্চা করছিলাম, সেটা আমার মনস্তাত্ত্বিক দিক থেকে, একটা কৌতূহলের দিক থেকে। আমার যেমন অ্যাস্ট্রোনমিতে কৌতূহল হয়, তেমনি ভাষা দর্শনের কৌতূহলটা ছিল। তো ওই প্রসঙ্গে আমি তখন ভর্তৃহরির নাম শুনেছিলাম, যে বৈয়াকরণ ভর্তৃহরি, তার লেখা বাক্যপদীয় বইয়ের নামও আমি শুনেছিলাম, এবং বাক্যপদীয়টা আমি পড়ার চেষ্টা সেই সময় বোধহয় না, তখনও পড়িনি, কিন্তু নামটা শুনেছিলাম। তো এই সূত্রে আমার মনে হলো যে তাহলে আশিসবাবুর সঙ্গে যোগাযোগ করি, এবং যদি হয়তো কেনাও যেতে পারে সেই অভিধানগুলো, এইটা আমার মনে হলো। দিয়ে আমি একদিন আশিসবাবুর বাড়িতে গেলাম, এবং বাড়িতে গিয়ে সেই অভিধান দুটো খণ্ড সংগ্রহ করলাম। কিন্তু সংগ্রহ করেও আমার বাড়িতে বইগুলো পড়েছিল, আমি ঠিক তখনই পড়তে শুরু আমি করিনি, কারণ বিষয়টার গুরুত্ব আমাকে কেউ বুঝিয়ে বলেনি। তারও পরে আমি আরেকটা ছোট বই পড়লাম, বইটার নাম হচ্ছে আর্য রহস্য। সেটা সুজিত কুমার ভৌমিক বলে একজনের লেখা, এবং তাতে আর্য শব্দের অর্থ এবং আর্য বিতর্ক নিয়ে অনেক কথা রয়েছে। সেইটা পড়তে পড়তে আর্য শব্দের অর্থ সম্বন্ধে আমার একটা উৎসাহ, মানে একটা কিউরিওসিটি, আগ্রহ জেগে উঠলো। তারপরে আমি মাঝে মাঝে কলকাতায় যাই, কলকাতার কলেজ স্ট্রিটে ফুটপাথ থেকে পুরনো বইয়ের দোকানে ওই কলিম খান রবি চক্রবর্তীর একটা বই আমি মানে সেকেন্ড হ্যান্ড পেয়ে গেলাম আর কি, পুরনো, ওই যেটা রবীন্দ্রনাথ ও বাংলা ভাষার ওই বইটা, হ্যাঁ, লাল রঙের মলাট, ওই বইটা তো আর্য শব্দের অর্থ নিয়ে কলিম খানের এই রবি চক্রবর্তীর একটা প্রবন্ধ আছে, সেই প্রবন্ধটা আমি পড়লাম। তখন আমার মনে হলো, আমি তো তখন এত ভালো করে সেমান্টিক্স জিনিসটা বুঝি না, শব্দের অর্থের ব্যাপারটা অত ভালো করে বুঝি না, আর 5 জনের মতোই আমি শব্দকে করি আর কি। তো তখন আমি মনে হলো তাহলে একদিন রবিবাবুর বাড়ি গেলে তো হয়। দিয়ে পরে আমি রবিবাবুর সঙ্গে আমি কোনোভাবে যোগাযোগ করলাম, ফোন নম্বরটা পেয়ে, ফোন নম্বরটা কোথা থেকে যেন পেলাম, যাই হোক। দিয়ে তার আগে আমি কলিম খানের বাড়িতে একদিন গেছি, কলিম খানের সঙ্গে ফোন করলাম যে আমি আপনার সঙ্গে একদিন দেখা করতে চাই। দিয়ে আমি কলিম খানের বাড়িতে গেলাম, রবিবাবুর বাড়ি যাই। কলিম খান উনি বলে, তাহলে কবে আসবেন বলুন। আমি গেলাম, গিয়ে তখনও আমি কিছুই জানি না ক্রিয়াভিত্তিক, বর্ণভিত্তিক, শব্দার্থভিত্তিক সম্বন্ধে, বা আমি ঠিক সেই কিউরিওসিটি নিয়ে যাইনি। আমি কলিম খানের বাড়িতে গেলাম আমার ভাষা দর্শন সম্বন্ধে যে আগ্রহ, সুকুমার রায়ের ভাষা দর্শন সম্বন্ধে কিছু প্রশ্ন, এই সকল নিয়ে। সেগুলোর উত্তর কি কলিম খান দিতে পারেন, সেই জন্য আমি প্রশ্নগুলো করলাম। উনি সরাসরি সেভাবে উত্তর দেননি, বা ওই জায়গাটা ওনার ঠিক সুকুমার রায় নিয়ে ওনার সেইভাবে চর্চা তেমনভাবে ছিল না। কিন্তু ওনার কাছ থেকে আমি দেখার সুযোগ পেলাম বাক্যপদীয় বইটা, ভর্তৃহরিরা নিরুক্ত, জাসকে নিরুক্ত, ওনার বাড়িতেই আমি প্রথম দেখি। তখন ওনার সঙ্গে আমার একটা মোটামুটি আলাপ হয়ে গেল, কিন্তু ক্রিয়াভিত্তিক, বর্ণভিত্তিক, শব্দার্থভিত্তিক কিছুই আমি জানি না। রবিবাবুর নামটা আমি ওনার কাছে তখন শুনলাম, এবং তার ওই আশেপাশে ওই বইটা পেয়ে গেলাম কলেজ স্ট্রিটে। তারপরে একদিন মনে হলো রবিবাবুর বাড়িতেও যাই, দিয়ে রবিবাবুর বাড়িতে গেলাম। আর রবিবাবুর বাড়িতে যেয়ে আমার একটা বিরাট লাভ হয়ে গেল। সেই লাভটা হচ্ছে আর্য শব্দের অর্থ বলতে বলতে উনি গল্প করছেন, উনি হঠাৎ আমাকে বললেন, জানেন বাংলা ভাষার প্রত্যেকটা বর্ণের একটা করে অর্থ আছে। তখন আবার একটু কেমন ফটোমটো লাগলো, বর্ণের অর্থ, প্রত্যেকটা বর্ণের অর্থ। কিন্তু ওটা নিয়ে আমি ওনার সঙ্গে তর্ক করিনি, কোনো আলোচনাও সেদিন করিনি, কিন্তু আমার মনের মধ্যে ও কথাটা কেমন যেন একটু লাগলো, প্রতিটা বর্ণের অর্থ। তারপরে আমি বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে এসে হঠাৎ করে হঠাৎ আলোর ঝলকানি যেমন বলে না, হঠাৎ আমার একদিন মনে হলো, আরে রবিবাবু বললেন যে বাংলা ভাষার প্রতিটা বর্ণের অর্থ আছে, আর এদিকে আমি যেটা নিয়ে এত বছর ধরে হাবুডুবু খাচ্ছি, শ্রী শ্রী বর্ণমালা তত্ত্ব, তাহলে যদি প্রতিটা বর্ণের একটা অর্থ থাকে, তাহলে সুকুমার রায়ের ওই অসমাপ্ত কাব্যটা, সেটা কি সত্যিই বর্ণমালার একটা তত্ত্ব? মানে বাংলা বর্ণগুলো দিয়ে একটা মালা গেছে, সেই মালার একটা তত্ত্ব, মানে বর্ণগুলোর অর্থ বা বর্ণগুলোর তাৎপর্য সম্বন্ধে কোনো কিছু ইনসাইট কি রবি চক্রবর্তী কলিম খানের রচনাতে থাকতে পারে? এই কৌতূহল থেকে আমি তখন ওই বঙ্গীয় শব্দার্থকোষটা আমার যখন মিলে গেল, তখন আমি ওই বঙ্গীয় শব্দার্থকোষ পড়তে শুরু করলাম। আর শুরু করে দেখি, আরে আমি যে জিনিস চাইছি তো সেখানে হয়েই গেছে অলরেডি। সত্যিই তো ওরা প্রতিটা বর্ণের অর্থ বলে দিয়েছেন। আর তাই যদি বলে দেন, সেটাই তো সুকুমার রায় পারেননি, মানে উনি হাবুডুবু খেয়েছেন, বর্ণমালা তত্ত্ব রচনা করার চেষ্টা করেছেন এবং তিনি পারেননি। তখন আমি বুঝে গেলাম এই দুটো তো এক। তার মানে সুকুমার রায় যে জিনিসটা করার চেষ্টা করেছিলেন বা আকারে ইঙ্গিতে ধরার চেষ্টা করেছিলেন, কলিম খান রবি চক্রবর্তী নিজেদের অজান্তে সেই কাজটা করে ফেলেছেন। মানে সুকুমার রায়কে না জেনে আর কি, সুকুমার রায় জগৎটা না জেনে তারা বুঝতে পারেননি যে সুকুমার রায় তাদের মানে উত্তরসূরি,
সেই অর্থে বলতে গেলে। কিন্তু তারা সেই কাজটা করে ফেলেছেন যেটা সুকুমার রায় চেয়েছিলেন, কিন্তু তার স্বল্পায়ু জীবনে তিনি পারেননি। তখন আমি দেখলাম দেন আমি তাহলে তো এটা পরিষ্কার করে দিতে পারি, এবং আমি যে কাজটা করার কথা ভাবি যে শ্রী বর্ণমালা তত্ত্বকে আমি শেষ করব, সেইটা আমি করতে পারি। তখন আমি সেটা করে ফেললাম, এবং এই বর্ণসঙ্গীত আমি লিখে ফেললাম। আমার প্রায় রবিবাবুর আশীর্বাদ আমি পেয়েছি, কলিম খানের সক্রিয় সহযোগিতা আমি পেয়েছি। 2 বছরের মধ্যে আমি বর্ণসঙ্গীত লিখে ফেললাম। এবার বলুন। এখানে আরেকটা প্রশ্ন এসে যায় এখান থেকে, যে সুকুমার রায়ের যে কথাটা আপনি বলেন আকারে ইঙ্গিতে, কিন্তু সুকুমার রায় কি চেয়েছিলেন যে রবি চক্রবর্তী বা খান চক্রবর্তীর তত্ত্বের মতো কিছু একটা করতে? আমি যতটুকু সুকুমার রায়কে পড়েছি, কিন্তু তাতে আমার কিন্তু মনে হয়নি যে সুকুমার রায় এই তত্ত্ব বা এই ধারার কোনো কিছু করার চেষ্টা করেছেন। আপনার কেন মনে হলো যে সুকুমার রায়ের এই জিনিসটা ছিল যেটা আপনি খুঁজছিলেন, বা সুকুমার রায় নিজেও খুঁজছিলেন, এরকম কেন মনে হলো? এটা এই প্রশ্নের উত্তর দিতে গেলে সুকুমার রায় আপনি কতটা পড়েছেন আমি জানি না, কতগুলো জায়গা আছে সেগুলো আমি আমার বইয়ের মধ্যে বিস্তারিত বলেছি। সেটা হচ্ছে সুকুমার রায়, আমি আপনাকে বলি, সুকুমার রায় চলচ্চিত্র চঞ্চরী বলে একটা নাটক রয়েছে, নাটিকা। তাতে শ্রীখণ্ড দেব বলে একটা ক্যারেক্টার রয়েছে, একটা চরিত্র রয়েছে। সেই চরিত্র, তার একটা আশ্রম আছে, সেখানে ছাত্রদের শিক্ষা দেওয়া হয়, পড়াশোনা শেখানো হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে। সেখানে শ্রীখণ্ড দেব বলছেন যে আমি একটা অভিধান রচনা করেছি, সেই অভিধানের নাম হচ্ছে শব্দার্থ খণ্ডিকা। সেখানে শব্দকে ভেঙে তার অর্থ বের করা হয়েছে বিভিন্ন রকমের, এবং তার উদাহরণ হিসেবে গো শব্দের বিভিন্ন অর্থ নিয়ে একটা কবিতা রচনা করা হয়েছে। এতদূর পর্যন্ত আছে। এ তো এক্স্যাক্টলি কলিম খান রবি চক্রবর্তীর মতো। কাজে ওই রচনাগুলোকে যদি ননসেন্স বলে উড়িয়ে না দিয়ে আমরা একটু সিরিয়াসলি ভেবে দেখি, তাহলে বোঝা যায় যে সুকুমার রায় যে শব্দার্থ খণ্ডিকা বলে একটা অভিধান কল্পনা করেছিলেন, এবং নাটকের মধ্যে বলা হয়েছে ওই অভিধানটা সম্পূর্ণ নয়, মাত্র 1000 শব্দ ওতে আছে। এ তো এক্স্যাক্টলি বঙ্গীয় শব্দার্থ কোষ, শুধু সেখানে 1000-এর বদলে 15-17 শব্দ রয়েছে, আর আমার বর্ণসঙ্গীতে 1500 শব্দই আছে। তো এক্স্যাক্টলি সুকুমার রায় তো তাই চেয়েছে। কাজে আপনার কথাটা ধোপে টেকে না। আরো যদি বলেন আমি আপনাকে আরো অজস্র উদাহরণ দিতে পারি। সুকুমার রায় দাঁড়ের কবিতা বলে একটা ছড়া আছে, সেখানে উনি পরিষ্কার বলছেন যে আমার হাড়ে ব্যথা হয়ে গেল, কন কন করছে আমার শরীরে, আমি দাঁড়িয়ে আর দাঁড় কাকের মধ্যে সব জায়গায় দাঁড় কথাটা কেন রয়েছে? মানে এই যে দাঁড় শব্দের বহু অর্থবাচকতা, এটা যে দাঁড়ানো ক্রিয়া থেকে আসছে, এটা যে ক্রিয়াভিত্তিক নিয়মে ব্যাখ্যা করা যায়, ওটা উনি বুঝতেই পারেন, যদিও বোঝার চেষ্টা করেছেন। সুকুমার রায়ের গৌরবটা এইখানে, উনি বৈজ্ঞানিক। আমি একটু রুবি আপার কাছে আসতে চাই, নাসরিন আক্তার রুবি বা রুবি বিনতে মনোয়ার, আমরা যাই বলি না কেন, ওনার কাছে আসতে চাই। আপনি কি মনে করেন যে শুভাশিস বাবু যে কথাটা বললেন, যে সুকুমার রায়ের যে চিন্তা বা খান চক্রবর্তীর যে তত্ত্ব, এটার যে মিলের কথাটা বললেন, এটা কি সঠিক কিনা? আপনার কি মনে হয় এই জায়গাটা থেকে, রুবি বিনতে মনোয়ার? হ্যাঁ, সুকুমার রায় যে কবিতাগুলো লিখেছিলেন, যে ছড়া কবিতাগুলো লিখেছিলেন, এতকাল পর্যন্ত সবাই জানতো, মানে বঙ্গীয় শব্দার্থকোষ বা বর্ণসঙ্গীত রচনা হওয়ার আগে সবাই জানতো যে এগুলো নিছক কবিতা। যেমন বাংলায় এরকম কবিতাও আছে, যেমন হাট টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট টিমা বলা হয় যার কোনো অর্থ নাই, আনন্দের যার কোনো অর্থ নেই। কিন্তু আমাদের কলিম খান রবি চক্রবর্তীর বইতে বঙ্গীয় শব্দার্থকোষে এমন অনেক কবিতা আছে, যেমন খোকা ঘুমালো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, সবগুলো কবিতার অর্থ ওনারা বের করেছেন। সব বর্ণ থেকে বর্ণের অর্থ, শব্দের অর্থ, শব্দের ভেতরের বর্ণগুলোর অর্থ নিষ্কাশন করে দেখা গেছে যে এগুলোর অর্থ আছে। আর ওই যে সুকুমার রায়ের প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে উনার কবিতাগুলা যে উনি যে বিষয়গুলা সম্পর্কে জানতে চেয়েছিলেন, উনি দুঃখ প্রকাশ করে একটা রচনায় লিখেছে, বলেছেন যে বাংলাদেশের মানুষ ব্যাকরণ জানে না। কেন জানে না? কারণ উনি ব্যাকরণের দিক দিয়েই বর্ণগুলির অর্থ জানতে চেয়েছিলেন। হ্যাঁ, যখন এই অভিধান ঘেটেও উনি উনার প্রশ্নের উত্তরগুলো পান নাই, তখন তিনি এই মন্তব্যটা করেছিলেন যে বাংলাদেশের মানুষ ব্যাকরণ জানে না। আর শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর অন্যান্য দেশের যে ভাষাবিদরা যারা এই অভিধান নিয়ে কাজ করেন, তাদের একটা ধারণা যে নাম বা কোনো কিছুর নামের সাথে নামের কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা আসলে ভুল। সুকুমার রায় ওই জিনিসটাই উনি খুঁজেছেন, যে না গাধা কেন
গাধা। হ্যাঁ, একদম সরাসরি এই লুচিকে প্রশ্নটা করেছি। হ্যাঁ হ্যাঁ, লুচিকে কেন আমরা লুচি বলবো, এটা আমরা এই বর্ণসঙ্গীতে পেয়েছি। উনি বিস্তারিত এই জিনিসটা আমাদের লেখক আহ, এনেছেন এই জিনিসটা, যে গাধাকে কেন গাধা বলবো। তো গাধ মানে হচ্ছে অল্প অল্প জ্ঞান, আর বেশি জ্ঞান হচ্ছে অগাধ। হ্যাঁ, যিনি আমরা বলি অগাধ জ্ঞানের অধিকারী, মানে উনি বেশি জ্ঞানের অধিকারী, মানে বিস্তর। আর যিনি অল্প জ্ঞানের অধিকারী সে হচ্ছে গাধ। গাধের আধার হচ্ছে গাধা, সেই জন্য গাধার নাম গাধা। তো এই দিক দিয়ে আমাদের এই যে বঙ্গীয় শব্দার্থকোষ, কলিম খান রবি চক্রবর্তী প্রণীত বঙ্গীয় শব্দার্থকোষ কিন্তু এইভাবে বর্ণের অর্থগুলো, শব্দের অর্থগুলো ব্যাখ্যা করে। কাজেই আমরা বলতে পারি যে এখানে একটু প্রশ্ন করি, এই যে যে গাদের আধার হলো গাধা, যার অগাধ জ্ঞান নাই, গাধ মানে অল্প জ্ঞান। তো এই যে যে এই ধরনের অর্থগুলো, এটা আমাদের যে এখন যে মূল ধারা বলি আমরা, আমরা যে ধারায় পড়াশোনা করি, আমাদের মানে ব্যাকরণ যে ধারায় চলে, সেটা কেন স্বীকার করছে না এই জায়গা থেকে? কেন করছে না? কি মনে হয় আপনাদের, কেন এই ক্রিয়াভিত্তিক শব্দার্থ তত্ত্ব এটা স্বীকার করে নিচ্ছে না? রবি আপা। এইটা আমার মনে হয় যে এই তথ্যটা আসলে এত বহুল প্রচার হয় নাই বা বেশি মানুষের কাছে যায় নাই। যখন এই বিষয়টা নিয়ে আমি ফ্রেন্ড সার্কেলে আলোচনা করি, বা আমার ঘনিষ্ঠ যারা এই বিষয়ে আগ্রহী, ব্যাকরণ বিষয়ে আগ্রহী, তাদেরকে দেখছি তারা মানে তাদের অজ্ঞতাটাই বেশি প্রকাশ করে, যে আসলে এই বিষয়টা তো আমাদের জানা নাই। যদি এইভাবে মানে বেশি ফোকাস করা হইতো, বেশি প্রচার হইতো বই, মানে রবি চক্রবর্তীর আর কলিম খানের তথ্যটা, তাহলে আমার মনে হয় যে এটা আহ, আমি তো মনে করি না সাংঘর্ষিক কিছু হওয়ার মতো। কারণ আহ, এগুলো শব্দের অর্থকে জানা যায়, ইতিহাসকে জানা যায়, প্রাচীন অনেক কিছু, মানে আমরা এই শব্দের ব্যাখ্যা অনুযায়ী আমরা বুঝতে পারি একটা শব্দের কিন্তু একটা মানে না, অনেক মানে। এই জায়গায় গাধা আমি শুধু আবু বশির বাবুর কাছে আসি আরেকটা প্রশ্নে। পদ্মাভিধান মানে পদ্মের মাধ্যমে অভিধান রচনা, এই চিন্তাটা কেন মাথায় এলো? এবং আপনার যে এই অভিধান শুধু অভিধানও না, এখানে অনেক কিছু একেবারে আপনার সেই ইয়ে থেকে একেবারে মানে আদি থেকে টানা হয়েছে অনেক কিছু। আমাদের পৌরাণিক অনেক অনেক শব্দের ব্যাখ্যা এখানে আছে। এই এই যে এইভাবে বর্ণ সঙ্গীত নাম দিয়ে পদ্মের আকারে, এই যে চিন্তা আপনি সুকুমার রায়ের কাছ থেকে পেলেন, কিন্তু এইভাবে করতে গিয়ে একবার কি মনে হলো না যে না, এইভাবে করলে পদ্মের আকারে করলে আসলে মানুষ সিরিয়াস ভাবে নেবে না, এটা গভীর ভাবে নেবে না, এটা হালকা ভাবে নেবে, এরকম চিন্তা কি কখনো এসেছে কিনা? কারণ সাধারণত আমরা দেখি যে এই ব্যাকরণ একটু ভারী কি হয়, যে এখানে আপনি পদ্মের চালে যখন করবেন, তখন পদ্মের চালে সাধারণত একটু অনেকে মনে করে যে পদ্ম ব্যাপারটা একটু হালকা ব্যাপার, এই ক্ষেত্রে বা ব্যাকরণ যে একটা মানে একটা ভারী একটা ব্যাপার, এখানে কি কোনো একটু মনে হয়নি যে এইভাবে করাটা ঠিক হবে কিনা? স্বাভাবিকভাবে। হ্যাঁ, বলছি, প্রশ্নটা ভালো। তো পদ্যে অভিধান লিখবো এটা কেন মনে হলো, এখানে এই প্রসঙ্গে বলি যে বর্ণসঙ্গীতই পৃথিবীর একমাত্র ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক পদ্যাভিধান এবং বাংলা ভাষার একমাত্র পদ্যাভিধান। বাংলাতে আর কোনো কবিতায় লেখা অভিধান নেই বর্ণসঙ্গীত ছাড়া, আর পৃথিবীতেও বর্ণভিত্তিক পদ্যাভিধান একটাও নেই। তবে হঠাৎ করে কেমন করে এই কবিতায় অভিধান লিখবো এটা আমার মনে হলো, তার তো কারণ রয়েছে। তার একদম যেটা হাতের কাছে কারণ সেটা হচ্ছে আমি তো শ্রী শ্রী বর্ণমালা তত্ত্বকে সমাপ্ত করবার মানুষ এটা লিখেছি, এবং সেটা দিয়েই তো আমার শুরু হচ্ছে। সুকুমার তুমি বর্ণমালার তত্ত্ব করিলে শুরু, এটা আমার প্রথম লাইন। তো সুকুমার রায় তো কবিতাতেই লিখেছিলেন, তার শ্রী শ্রী বর্ণমালা তত্ত্ব কবিতায় লেখা। কাজে একটা কাব্যকে যদি আমাকে শেষ করতে হয়, আমি সেটা কাব্য লিখেই উত্তর দেব, আমি গদ্যে লিখবো কেন? এইটা একটা ব্যাপার। আরেকটা যেটা বলছেন সেটা হচ্ছে যে কবিতাতে আগেকার দিনে অ্যাস্ট্রোনমি লেখা হতো, কবিতাতে ম্যাথামেটিক্স লেখা হতো। আগেকার দিনে কেন, আমাদের বাঁকুড়া জেলার ওই শুভঙ্কর বলে একজন ছিলেন গণিতজ্ঞ, তিনি অঙ্ক লিখতেন কবিতায়। আর আদিতে পৃথিবীতে গদ্য ছিল না, কবিতায় আগে ছিল, তারপরে গদ্য এসেছে। তারও আগে মানুষের মুখে ভাষা ছিল না, আগে গান এসেছে, ক্লাসিক্যাল মিউজিক যার রেস এখন রয়েছে, আগে গান ছিল তারপরে। আর বর্ণসঙ্গীতে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে বর্ণমালার বর্ণগুলো এবং শব্দগুলোই যদি বলি, একটা অভিধানে ধরা যাক, বাংলা অভিধানে ধরে নিন প্রায় 1 লাখ শব্দ রয়েছে। এই শব্দগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে পরস্পরের মধ্যে। যেমন অনেকগুলো সুতো দিয়ে আমার একটা পুরো জামা তৈরি হচ্ছে, নানা রঙের সুতো থাকতে পারে, পুরো
রয়েছে, তেমনি ডিকশনারির মানে অভিধানের সমস্ত শব্দগুলো নিয়ে একটা জাল তৈরি হয়ে যাচ্ছে। সেটা সঙ্গীতের সুর জালের মতো, তাতে মিল আছে, তার একটার সঙ্গে আরেকটা সম্পর্ক রয়েছে, শব্দে শব্দে সম্পর্ক রয়েছে, বর্ণে বর্ণে সম্পর্ক রয়েছে। সেটা কবিতার আকারে বলার আমার অনেক ফ্রিডম আছে, অনেকটা সুবিধা আছে, এবং তাতে একটা চমৎকারিত্ব আছে, একটা মজা আছে, রস আছে। রসের ব্যাপারটা, এই ব্যাপারটা এখানে আমি আরেকটু প্রশ্ন করি, কবিতার যে জায়গাটা, কবিতার কিছু গঠন প্রণালী আছে, কবিতার অন্তমিলের জায়গাটা আছে, এইটাকে ফ্রিডমের জায়গা বলার থেকে তো অনেকে বলেন যে কবিতার অন্তমিলের জায়গা বেঁধে দেওয়া হয়, যে না এইখানে মিলের মধ্যে করতে হবে, এখানে ফ্রিডমটা কোথায়? আপনি কাব্যেতে তো অন্তমিলের জায়গায় যে জায়গাগুলো থাকে সেখানে ফ্রিডমটা সংকুচিত হয়, হ্রাস হয়, ফ্রিডম স্বাধীনতা হ্রাস হয়, আপনি এখানে স্বাধীনতা হ্যাঁ সেটা হয় অবশ্য। এই প্রশ্নটা একদম কবিদের জন্য হলেই ভালো হতো। আমি ঠিক মানে সেই অর্থে কবিতা খুব একটা লিখি না, লিখেছি তো একটা বই। আপনি কোথায় কবিতা লেখেন, আমি আপনাকে খুব ভালো করে, আপনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়নি, তবে আমি শুনেছি আপনি কবিতা লেখেন, আপনি সাংবাদিক। তো তবু আপনি যেটা বলেছেন আমি মেনে নিচ্ছি যে সেইখানে একটা ইয়ে রয়েছে, ফ্রিডম, সেইখানে ফ্রিডমটা খানিকটা হানি হয়। কিন্তু সেটা হলেও দেখুন কিছু মানে যেটা ফ্রিডমটাই তো বড় কথা নয়, আমরা বলি ইন্টারডিপেন্ডেন্স, শুধু স্বাধীনতাটাই বড় নয়, পারস্পরিক নির্ভরশীলতা। সেইখানে মিলের মধ্যে পরস্পরের মধ্যে একটা নির্ভরশীলতা থাকে শব্দগুলো, সেইখানে একটা ব্যাপার রয়েছে। আরেকটা যেটা বড় কথা, কবিতাতে অনেক কিছু না বলেও বলা যায়, যেটা গদ্যে বলা যায় না অতখানি বোধহয়। মানে কবিদের পোয়েটিক লাইসেন্সটা একটা বিরাট ব্যাপার, সেটা গদ্যে বোধহয় অতখানি থাকে না। সেটা ওই অন্তমিলের জায়গাতে বাধাটা পড়লেও অন্য জায়গায় কবিতার যে ভাব প্রকাশ, সেখানে যেটা এটা কবিরা ভালো বুঝবেন না, আপনি বুঝবেন নিশ্চয়ই, যে কবিতাতে একটা কিছু বলে অনেক কিছু মিন করা যায়। তাই আমার সেই সুবিধাটা রয়েছে যে এটা কবির ভাবনা, তো সেই সুবিধাটা এটা আরেকটা অর্থ হতে পারে যে মানুষ এই যে যে অন্তমিলের জায়গাটা, আমরা যেমন অনেক আগের থেকে পুঁথিপাঠের ব্যাপারটা দেখেছি এসেছি, পদাবলীর যে ব্যাপারটা আছে, সেই সময় এই যে অন্তমিলের যে জায়গাটা মানুষ মজা করে আনন্দ করে পড়ে, যেটা ব্যাকরণের কাঠখোট্টা ভাবটাকে বেদ থেকে বেদ করে এনে একটা আনন্দের মধ্যে ব্যাকরণটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা খুব সম্ভবত ছিল শুভাশিস চিরকল্যাণ পাত্রের, আমি যদি ভুল না বলি। হ্যাঁ এটা ঠিক, এটা একদমই ঠিক। এবং বর্ণসঙ্গীত লিখতে গিয়ে আমি থরলি এনজয় করেছি। আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, কিন্তু আমি কখনো কিছু মনে করিনি সেজন্য। প্রচুর রাত জাগতে হয়েছে, প্রচুর, অত 2 বছরের মধ্যে, কিন্তু আমি ভীষণ আনন্দ পেয়েছি। রবিবিন্দু মনোয়ারের কাছে আমি একটু যাই, রবিবিন্দু মনোয়ারের কাছে জানতে চাই, এই যে আমি বললাম যে কবিতার মাধ্যমে, সেই অন্তমিলের মাধ্যমে, সেই পুঁথিপাঠ আমরা যে আনন্দের সাথে শুনতাম, এক সময় আমাদের দেশের মানুষ শুনতো, বাংলা ভাষীরা শুনতো, পদাবলী যা কীর্তন যেটা হতো, যেভাবে হয় আর কি, আনন্দের মাঝখান দিয়ে এইটা কি আমি যেটা বললাম, এটা কি আপনি সমর্থন করেন কিনা যে এই পদ্মা এইভাবেই হয়েছে আর কি? আমি আমি আপনার সাথে আমি আরেকটু যোগ করে বলতে চাই যে মানুষ কিন্তু এই ভাষা শেখার আগে, কথা শেখার আগে মানুষ সুর শিখেছে প্রকৃতি থেকে, সে ছন্দ শিখেছে। নদীর যে ধারা, তার কিন্তু একটা ছন্দ আছে, মানুষের দেহের আকৃতিতে একটা ছন্দ আছে, মানুষের জীবন, হ্যাঁ হ্যাঁ সব, হ্যাঁ, কিন্তু সুরটা মানুষের আগে, ওই যে বললেন যে গান, সঙ্গীত আগে এসেছে, সঙ্গীতেরও আগে আমার মনে হয় যে নৃত্য এসেছে, কারণ মানুষ ইশারা ইঙ্গিতে শরীরকে কাজে লাগিয়ে তার মনের ভাব প্রকাশ করত। তো সঙ্গীত, নৃত্য, এইসব কলার সাথে ছন্দ, এগুলোর মিল আছে, একটা একটা সম্পর্ক আছে। মানুষ যারা পরিশ্রমের কাজ করে গাছের গুড়ি ঠেলতেছে, আমরা দেখতেছি তারা তালে তালে গুড়িটা ঠেলতেছে। এর মানে কি, একদম অনেক আগে থেকেই মানুষ যেটা তালে তালে সুরে সুরে করে, তার কষ্টটা লাঘব হয়ে যায়, তার কাছে আনন্দময় হয়ে যায় বিষয়টা। আর এই সঙ্গীত জিনিসটা মানুষের ছন্দ বিষয়টা মানুষের আসলে প্রাকৃতিক ভাবেই, মানুষ এটা জন্মলগ্ন থেকেই নিয়ে এসেছে, মনুষ্য জাতি, মানব জাতির মনের মধ্যে এটা আছে, এবং এটাই সে ভাষায় মানে কবিতার ছন্দে প্রকাশ পেয়েছে। ছন্দ তো কবিতায় থাকবেই, যে কবিতায় অন্তমিল নাই তারও ছন্দ থাকে, ছন্দ ছাড়া তো কবিতা হবে না, ছন্দ ছাড়া ছন্দ পতন হবে। বর্ণসঙ্গীতের বিষয়ে, বর্ণসঙ্গীত এমন একটা অভিধান যেটা পড়ে আপনি রস পাবেন, কিন্তু অন্য একটা ডিকশনারি কি পড়া যায়? একটা বাংলা ডিকশনারি নিয়ে কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত গল্প বা উপন্যাস পড়ার মতো পড়তে পারে কি? পারে না। কিন্তু বর্ণসঙ্গীত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি পড়ে রস পাবেন, সেইটা। এটা দেখবেন কলিম খান রবি চক্রবর্তী বর্ণসঙ্গীতের একটা নান্দিপাঠ রচনা করেছেন, ওরা সেইখানে এটা বলেছেন। আরেকটা কথা বলি সুকুমার রায় থেকে, সুকুমার রায় বলেছেন, মানে আমার বর্ণসঙ্গীত সম্বন্ধে নয়,
বাজারে প্রচলিত অন্যান্য তৎকালীন সময়কার বাংলা অভিধানগুলি সম্বন্ধে সুকুমার রায় বলেছেন, ব্যাকরণ অভিধান আর ওই পঞ্জিকা আগাগোড়া বুজরুকি একেবারে গঞ্জিকা, মানে বাজারে যত বাংলা অভিধান আছে সেগুলো গাঁজা খেয়ে লেখা। এবং সেগুলো সম্বন্ধে উনি আরো বলেছেন যে এগুলো হচ্ছে লবণহীন খাদ্য আর মাখন তোলা দুগ্ধ। তাহলে আপনি বলুন, আপনি কি মাখন তোলা দুধ খেতে চান আর আলুনি ডাল বা ভাত খেতে চান, নাকি একটু তরকারিতে নুন দিতে চান? আমি এ প্রসঙ্গে আরেকটু বলি, আমি আরেকটু এই বর্ণসঙ্গীত প্রসঙ্গে আমি আরেকটা বলি। বর্ণসঙ্গীত অন্তমিল আছে, বর্ণসঙ্গীত অন্তমিল আছে এবং প্রচুর শব্দের অর্থ প্রতিটা লাইনে, একটা লাইন থেকে আরেকটা লাইনে, একটা শব্দ থেকে আরেকটা, একটা ক্রিয়ামূল ধরে একটা শব্দ থেকে আরেকটা শব্দ, মানে শব্দ যেন বিস্তার হয়েছে এখানে। হ্যাঁ, প্রচুর শব্দের অর্থ আছে এখানে। এবং ওই যে বললেন রস, রস আছে কলিম খান রবি চক্রবর্তীর ভাষায়, রসদও আছে। শুধু রস থাকলে হবে না, রস যে দেয়, মানে রস দান করে যে যা, সেটাই রসদ। হ্যাঁ, তাহলে এখানে রসও আছে, সাথে সাথে রসদও আছে। এবং আমার মনে হয় যে আমি যতটুকু পড়েছি এই বর্ণসঙ্গীত, হ্যাঁ, এখানে একটু বর্ণমালা তত্ত্বের একটা পদাবলীর 4টা লাইন আমি একটু পড়তে চাই। ব্যাকরণ মানে ভাষা তত্ত্বের ভূষিমাল শুধু নয়, শব্দের মাঝে মানব জাতির ইতিহাস কথা কয়। বাঙালিরা গেছে ব্যাকরণ ভুলে, পড়ে না মুগ্ধ বোধ, তাই তারা গেছে ইতিহাস ভুলে শব্দের প্রতিশোধ। তো এই জায়গায় আমি একটা প্রশ্নে আসি, এই জায়গায় আমি একটা প্রশ্নে আসি। এই যে এই কথাটা বললেন যে এখানের এই বর্ণসঙ্গীতকে বলা হচ্ছে পৃথিবীর ভাষার উৎপত্তি বোঝার উপায়। আমরা বাংলা ভাষার কথা নয় বুঝলাম, কিন্তু এখানে পৃথিবীর ভাষার উৎপত্তি বোঝার উপায় কেন, বর্ণসঙ্গীতটা কেন? রবিবন্ত বিনতে মনোয়ার একজন পাঠক হিসাবে কিভাবে দেখেন যে এটা মানে পুরো ভাষার উৎপত্তি বোঝার একটা, কেন এইটা বর্ণসঙ্গীত একটা জায়গা হয়ে দাঁড়াবে, একটা ভাষার ইতিহাসের অভিধান হয়ে দাঁড়াবে, উৎপত্তির অভিধান কেন? বর্ণসঙ্গীতে বাংলা ভাষা শব্দগুলোর অর্থ দেওয়া আছে। এবং আমরা এটাও জেনেছি যে পৃথিবীর ভাষাগুলো মূলত একই ভাষা পরিবার থেকেই মানে শুরু। মানুষ যেমন একই থেকে শুরু, ভাষা পরিবারগুলোও মূলত আদি উৎস একই। হ্যাঁ, মানুষ বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে তার পেশাগত প্রয়োজনে, মানুষ যাযাবর হয়েছে, মানুষ ব্যবসায়ী হয়েছে। এভাবে তার ভাষা তার সাথে সাথে গিয়ে বিভিন্ন দেশে গিয়ে মিশে গেছে। তো এক দেশের ভাষার সাথে আরেক দেশের ভাষার যে মিল আছে, হ্যাঁ, এরকম অনেক শব্দ আমাদের বঙ্গীয় শব্দার্থকোষে কলিম খান রবি চক্রবর্তী দেখিয়েছেন যে একই শব্দ, হ্যাঁ, তার উৎসমূল একই ভাষা পরিবারের শব্দ সে, হ্যাঁ, কিন্তু সেই একই শব্দ একটু ভিন্নভাবে হয়তো আরবে আছে। হয়তো যেমন মাদার শব্দটাই আমরা বাংলায় মা বলি, হ্যাঁ, ইংরেজিতে মাদার বলে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে মা শব্দটা কিন্তু ম দিয়েই শুরু হয়। হ্যাঁ, মম আছে। তো এরকম অন্যান্য শব্দগুলো এরকম, বেশিরভাগ শব্দগুলো তারা যতগুলো শব্দ মানে চিহ্নিত করতে পেরেছেন এই যে একই ভাষা পরিবারের সদস্য, এই সূত্রে বলা যায় যে একটা বাংলা শব্দ যেভাবে আমরা বিশ্লেষণ করে তার মূলে যেতে পারি, হ্যাঁ, বা তার অর্থ উদ্ধার করতে পারি, অন্যান্য ভাষার ক্ষেত্রেও সেটা সম্ভব। এই ইয়েটা আয়ত্ত করে ফেললে কিভাবে শব্দকে ভাঙতে হয়, তার রুটে কিভাবে যেতে হয়, সেই জিনিসটা যদি কেউ আয়ত্ত করতে পারে, তাহলে তার দ্বারা যে কোনো ভাষার শব্দের অর্থ জানা না থাকলেও সে তার অর্থ নিষ্কাশন করতে পারে। সম্ভবত এই কথাটাই আসছে। হ্যাঁ, ঠিক বলেছেন, এটাই। এখন যে প্রশ্নটা এখান থেকে আসে যে ভাষার উৎপত্তি ভারতীয় ইতিহাস বা ভারতীয় পুরাণের ইতিহাসে যে কথাটা বলা হয়, এইটা হয়তো আমরা মেনে নিতে পারি যে না, আমরা আমাদের বাংলা ভাষার যে খান চক্রবর্তীর যে তত্ত্ব আছে সেটা দিয়ে আমরা পুরাণের অনেক কিছুই ব্যাখ্যা করতে পারি। কিন্তু এই যে ব্যাখ্যাগুলো, এই যে ব্যাখ্যার বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে, একটা বর্ণকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, এই ব্যাখ্যাগুলো কিন্তু বাইরে আবার চ্যালেঞ্জের মুখেও পড়ছে।
কথা হচ্ছে যে আপনি বললেন যে মাদার সব ম দিয়ে শুরু, কিন্তু এর অনেক মা শব্দ আছে যা ম দিয়ে শুরু হয়নি। এই যে চ্যালেঞ্জের মুখে পড়ছে, চ্যালেঞ্জের মুখে এইটার কিন্তু জবাব রবি চক্রবর্তী, খান চক্রবর্তী কিন্তু খুব ভালোভাবে দেয়নি, আমি পাইনি এখন পর্যন্ত। এটা কি ঘাটতি কিনা, অথবা এটা প্রচারের দেওয়া হয়েছে যেটা প্রচার হয়নি এরকম কিনা, এটা যদি একটু বলতেন সুভাষিস বাবু। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে দুটো কথা আগে একটু বলে নিই। সেটা হচ্ছে যে কলিম খান রবি চক্রবর্তীর যে ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থবিধি এবং তাদের যে 2 খণ্ডে বঙ্গীয় শব্দার্থ কোষ এবং তাদের অনুপ্রেরণায় লেখা আমার যে বর্ণসঙ্গীত, এইখানে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে শব্দের অর্থ বোঝার উপায়, আর 2 নম্বর হচ্ছে ভারতবর্ষের ইতিহাসকে জানা, পুরাণ থেকে, রামায়ণ মহাভারত থেকে জানা। এই দুটো অংশ রয়েছে। এই দুটো অংশের মধ্যে আমার প্রধান ইন্টারেস্ট হচ্ছে বাংলা শব্দের অর্থগুলোকে বোঝা। কলিম খান আমাকে বলেছিলেন, আপনি কি চান, আপনি যদি বাংলা শব্দগুলোর অর্থ বুঝতে চান, আমি আপনাকে মানে এটা হয়ে যাবে, তাহলে আমাদের এখান থেকে হয়ে যাবে, বাকি তো আরো পরে, ওটা গৌণ। কিন্তু প্রাইমারিলি ইট ইস এ ডিকশনারি, এটা একটা অভিধান, এবং এখান থেকে শব্দগুলোর অর্থ বুঝতে হবে। ওই যে রস আর রসদের কথা বলছিলেন না রুবি ম্যাডাম, তো এই রসদের জায়গাটা হচ্ছে শব্দগুলোর অর্থটাকে বুঝে নেওয়া তাদের ভেতর থেকে, যেটা পৃথিবীর তাবড়ো তাবড়ো পণ্ডিতেরা আজকাল বলছেন যে শব্দের কোনো অর্থ নেই, বেসিক্যালি অর্থ বাইরে থেকে আরোপিত, ওয়ার্ড মিনিংস আর আরবিট্রারি, শব্দ কি নিয়মে অর্থ ধারণ করে তেমন কোনো নিয়মই নেই। চমস্কি পর্যন্ত, আমি চমস্কির লেখাও কিছু কিছু পড়েছি, তিনিও বলছেন যে আমরা সেমান্টিক্সের নিয়মটা আমরা জানি না, আমরা সিনট্যাক্স জানি, সেমান্টিক্স জানি না। তো ওই জায়গাতে কলিম খান আমাকে উত্তর দিয়েছেন, এবং উত্তরে আমি 100% কনফিডেন্ট, আমার কোনো দ্বিমত নেই, কোনো ডাউট নেই যে বাংলা শব্দের অর্থগুলো বোঝা যায় এবং ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক উপায়ে বোঝা যায়। এই জায়গাটাতে আমি আত্মপ্রত্যয়ী একদম। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় যে অংশটা বলছেন যে রামায়ণ মহাভারত পুরাণ থেকে ভারতবর্ষের ইতিহাস জানার যে ব্যাপারটা, সেই বিষয়টা নিয়ে বিতর্ক থাকতেই পারে, সেই বিতর্ক থাকবে। কিন্তু সেই প্রসঙ্গে একটা কথা যেটা রবিবাবু আমাকেও বলেছিলেন এবং আমি এই বিষয়ে তার সঙ্গে পূর্ণরূপে সহমত, সেটা হচ্ছে এর চেয়ে ভালো অর্থ রামায়ণ মহাভারত পুরাণের আমি আর কোথাও পাইনি। সেজন্য আমি এখনো অবধি কলিম খান রবি চক্রবর্তী রামায়ণ মহাভারত পুরাণের ব্যাখ্যায় যা বলেছেন সেটাকে আমি গ্রহণ করছি। যদি এর থেকে ভালো কিছু পাই তখন আমি সেটা গ্রহণ করবো, তখন কলিম খান রবি চক্রবর্তীর এই জায়গাগুলো আমি ছেড়ে দেবো। মানে এটা ইভলভিং হিসেবে দেখতে হবে, বিবর্তন হিসেবে, যে আমি শুধু কলিম খান রবি চক্রবর্তীতে পড়ে থাকবো এমনটা না। কিন্তু যদি আরো বেশি এটা নিয়ে বলতে হয়, তাহলে আমাকে বলতে হবে যে কলিম খান রবি চক্রবর্তী ঠিক কি বলেছেন, এবং সেটাও আমি বলার চেষ্টা করেছি। আমি দেখাচ্ছি আপনাকে, আমি এই একটা বই লিখছি, এটা পাণ্ডুলিপি, এটা এখনো ছাপানো হয়নি, ক্রিয়াভিত্তিক রামায়ণ। এই বইয়ে কৃত্তিবাসী রামায়ণকে ধরে আমি রামায়ণের অর্থ কলিম খান রবি চক্রবর্তীর তত্ত্বের আলোতে ব্যাখ্যা করেছি। যদিও এটা আংশিকভাবে বর্ণসঙ্গীতে আছে, কিন্তু এখানে আরো ইলাবোরেট। আপনারা যদি এটা পড়েন, এই বইটা এখনো সেভাবে প্রকাশিত এখনো হয়নি, আমার বন্ধু আত্মীয় মহলে আমি 2-1 কপি কম্পিউটার প্রিন্টিং কপি সার্কুলেট করেছি। তখন এটা নিয়ে আলোচনা হতে পারে যে সত্যিই কলিম খান রবি চক্রবর্তী রামায়ণের যে অর্থ দিচ্ছেন, মহাভারতের যে অর্থ দিচ্ছেন, সেটা কতটা ঠিক। কিন্তু সেই আলোচনা না করে এটা এক্ষুনি এটা উত্তরটা বলে দেওয়া আপনার প্রশ্নের সেটা একটু প্রিমেচিওর হয়ে যাবে আর কি। মানে এটার জন্য কিন্তু খুব ভালো করে পড়তে হবে বিষয়টা। আপনি পড়েছেন বঙ্গীয় শব্দার্থকোষ, কিন্তু আরো কথা আছে। তো আমি আরেকটা প্রশ্নে যাই এখানে, আমি পরে আসছি কথায় আরো। অটিস্টিক আমরা বলি প্রতিবন্ধী, আত্মমগ্ন বলা হয় যাকে, ব্যক্তিদের অভিনব শব্দ চিন্তা, যে তাদের শব্দ চিন্তা আপনার বর্ণ সঙ্গীত কিভাবে ব্যাখ্যা করবে? আপনি কি মনে করেন যে তাদের মানে সব শব্দ চিন্তা ব্যাখ্যা করা কি আদৌ সম্ভব, যারা আত্মমগ্ন, প্রতিবন্ধী, বিশেষ করে মানসিক প্রতিবন্ধী যারা, তাদের একজন চিকিৎসক হিসাবে এবং একজন লেখক হিসাবে এটা কি আপনি কিভাবে দেখেন, কিভাবে মনে করেন? হ্যাঁ, বলছি। এটার কিছু কিছু উদাহরণ আমার বইয়ের মধ্যে মনে হয় পাবেন একটু একটু। যে সেটা হচ্ছে যে অটিস্টিক বলতে আমি পার্টিকুলারলি একটা বিশেষ ধরনের অটিজম নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে অ্যাসপারগার সিনড্রোম। অ্যাসপারগার সিনড্রোম হচ্ছে একটা মৃদু ধরনের, মানে এটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারেরই অন্তর্গত। এরা একটু অদ্ভুত ধরনের হয় এবং এদের ভাষা নিয়ে একটা অসুবিধে হয়। অসুবিধাটা কীরকম? এরা শব্দকে আক্ষরিকভাবে নিয়ে নেয়। মানে শব্দের যে রেটরিক বা যে লক্ষণা, অভিধার বাইরে যে লক্ষণা বা আরো অন্য শব্দের যে ব্যাপ্ত মিনিংটা, সেটা তারা সবসময় ধরতে পারে না। একটা কথা বললে আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনাকে। কৃত্তিবাসী রামায়ণ, এটা আমার ক্রিয়াভিত্তিক রামায়ণ বই আছে। ওই রাবণ বধ করে অযোধ্যায় ফিরে এসছে, সেখানে এসে একটা জায়গাতে আছে, একটা আমি সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে যে রাম একদিন লক্ষ্মণকে, তখন না, রাম যখন বনবাসে ছিল তখন লক্ষ্মণ ফলমূল সংগ্রহ করে আনতো, রাম ফলটা ভাগ করে লক্ষ্মণের হাতে দিত।
দিয়ে বলতো ফল ধরো হে লোক। তা ফল ধরো মানে তো ফলটা হাতে করে ধরা, খাওয়া তো নয়, কিন্তু ফল ধরো মানেই তো ফলটা খাওয়া। যে অটিস্টিক বা যার অ্যাসপারগার সিনড্রোম টাইপের আছে সে কিন্তু ফল ধরা মানে আরে আমাকে তো ধরতে বলেছে, ফলটা হাতে ধরে থাকবে, তো ধরতে বলা মানেই যে খাওয়া সেটা সে বুঝতে পারছে না। তার মানে তার একটা শব্দ চিন্তার মধ্যে তার একটা লিমিটেশন রয়েছে কোনো একটা জায়গায়। তো আমরা যদি সেইটাকে ব্রেক করতে পারি, সেইটা ব্রেক করার একটা উপায় হচ্ছে ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ বিধি, যেটা কিনা শব্দের অভিধা অর্থ থেকে শুরু করে লক্ষণা টক্ষণা ব্যঞ্জনা সমস্ত কিছুকে ব্যাখ্যা দিয়ে দিতে পারি, ইট ক্যান এক্সপ্লেইন। খুব খুব মানে বেসিক্যালি বলতে গেলে এই যে আগে যেটা ম্যাডাম বলছিলেন, রুবি ম্যাডাম, যে শব্দের তো একটা অর্থ নয়, অনেকগুলো অর্থ, পলিসেমি যেটাকে বলা হচ্ছে, শব্দের বহু অর্থবাচকতা। সেই বহু অর্থবাচকতার ভালো ব্যাখ্যা কলিম খান রবি চক্রবর্তীর থেকে কেউ দিতে পারেনি। সেই ব্যাখ্যাটা আমরা যদি বুঝতে পারি তাহলে সুকুমার রায় জগৎটা বোঝা যাবে পরিষ্কারভাবে। সুকুমার রায় তো এক শব্দের বহু অর্থ কি করে হচ্ছে এটা নিয়ে তো প্রায় মাথা কুড়ি মরেছেন আর কি। এই যে খাই খাই ছড়াতে, খাই শব্দের এতগুলো অর্থ, পাকাপাকি ছড়াতে, পাকা শব্দের এতগুলো অর্থ, যেগুলো উনি বোঝার চেষ্টা করছেন, এগুলো তার ব্যাকরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা। সেই জায়গাটা আমি যদি বুঝতে পারি তাহলে সেই পলিসেমি বুঝতে বুঝতে ভাষাটাই আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। থিওরিটিক্যালি যদি আমি এই ভাষাটাকে বুঝে নিতে পারি তাহলে আমার কাছে মনস্তত্ত্ব, ভাষা দর্শন সবই খুলে যাবে। আর ভাষা দর্শন তো হচ্ছে মানে রাজপথ আর কি। মানে একজন বিজ্ঞানী বলেছিলেন, সম্ভবত কে যেন নামটা মনে করতে পারছি না, বোধহয় দার্শনিক উইটগেনস্টাইন সম্ভবত, যে আমাদের তো সবই জানা হয়ে গেছে, যেটা এখন বাকি আছে সেটা হচ্ছে ভাষা দর্শনটাকে জানা। শব্দ কি নিয়মে অর্থ ধারণ করে এটা তো কেউ জানি না এখন পৃথিবীতে। আমরা এই কয়েকজন যারা চর্চা করছি এটা ছাড়া সেমান্টিক সম্বন্ধে কেউ জানে না। সারা পৃথিবীর পণ্ডিতেরা বলছেন যে ওয়ার্ড মিনিংস আর আরবিট্রারি। সেখানে দাঁড়িয়ে কলিম খান রবি চক্রবর্তী এই যে কাজটা করেছেন, এই কাজটা শব্দের অর্থ জানতে আমাদের ভীষণভাবে সাহায্য করছে। পৃথিবীর সব ভাষার শব্দের অর্থ জানতে সাহায্য করতে পারে। এবং এটা করলে আত্মমগ্ন সব ব্যক্তিরা যারা অটিজমে আক্রান্ত, তাদের মধ্যে যারা শব্দের অর্থ নিয়ে সেমান্টিক্স নিয়ে প্রবলেম হয়, অটিজম কেন আরও রয়েছে সেমান্টিক প্র্যাগম্যাটিক ডিসঅর্ডার, এতেও সেমান্টিক্স নিয়ে অসুবিধা হয়, শব্দের অর্থটা বুঝতে পারেন। এবং আমি নিজে এই বিষয়ে ভুক্তভোগী, অ্যাকচুয়ালি আমার নিজের মধ্যে একটু অ্যাসপারগার সিনড্রোম আছে। কাজে এই জায়গাটা বোধহয় খুব সংক্ষেপে পরিষ্কার বলে বোঝানো যাবে না। কিছু কিছু উদাহরণ বর্ণসঙ্গীতের মধ্যে আছে, কিছুটা আমরা আলোচনা করেছি। আমার তো মনে হয়েছে যে এটা অনেকটাই হেল্প করতে পারে। তার আমাকে নিজেকে তো সাহায্য করেছে। আমার ভীষণ আমি উপকৃত হয়েছি কলিম খান রবি চক্রবর্তীর বই পড়ে। আপনার এই বর্ণ সঙ্গীতের নান্দি পাঠে খান চক্রবর্তী লিখলেন যে সঙ্গীত সম্পর্কে কোন রকম শিক্ষা লাভ না করেই আপনার এই বর্ণ সঙ্গীতের রস আস্বাদন করা যায়। আমরা যদি কিছু শিক্ষা লাভই না করি, আমরা যদি কলিম খান চক্রবর্তীর তত্ত্ব না জানি, সুকুমার রায় না জানি, আমরা যদি পদাবলী না পড়ি, আমরা যদি অন্যান্য জায়গাগুলি এই যে আত্মমগ্ন শব্দটা না জানি, হ্যাঁ, তার এগুলো না জেনেই কিভাবে রস আস্বাদন করা সম্ভব, এটা একটু বলবেন? এগুলো জানলে ভালো হয়, কিন্তু না জানলেও তো বইয়ের মধ্যে এগুলো একটু একটু করে আলোচনা করা আছে, কাজে সেখান থেকে পাবেন। আর তাছাড়াও মানে উনি যেটা বলতে চেয়েছেন সেটা কলিম খান রবি চক্রবর্তী ওই নান্দি পাঠে ওই কথাই যেটা বলতে চেয়েছেন সেটা এরকম। দেখুন, গানের যে ব্যাকরণ, গানের যে গ্রামার যেটা আর কি, সেটা কজন জানে বলুন তো? সাধারণ মানুষ জানে না, আমিও জানি না গানের ব্যাকরণ। কিন্তু গানের ব্যাকরণ না জেনেও লোকে গানটা শুনতে তো জানি, গান শুনে তো এনজয় করে। ঠিক তেমনি ভাবে যারা ব্যাকরণ তো ভীতির একটা, আপনি বলছিলেন যে ব্যাকরণ একটা ভীতির ব্যাপার, কিন্তু বর্ণসঙ্গীতে তো সেই ভীতিটা নেই। আমি সেই ভীতিটা দূর করে দিয়েছি, দূর করে আমি গল্প বলছি, কবিতা বলছি। গল্প কবিতা ছড়া মানুষ ভালোবাসে, সেই ভালোবাসা থেকে পড়তে পড়তে তারা শব্দের অর্থ বুঝে যাবে মজা করে। এটাই বলতে চেয়েছেন। মানে এই যে ওনারা একটা বলেছেন না, ওই যে শকুন্তলা গাছে জল দিচ্ছে তার সখীদের নিয়ে, সেটা কেমন, তার ভঙ্গি কেমন সুন্দর দেখতে লাগছে। আর ওই রাধু পাড়ে নাকে সে টিনে করে জল ঢালছে, সেটা কেমন লাগছে। মানে আমরা যে কাজটা করব সেটা থেকে আমাদের রুটি রুজি হবে, আবার আনন্দও হবে। তেমনি ডিকশনারি পড়বেন, আপনি রস পাবেন গল্পের মতো, কবিতার মতো, তবে না মজা, তবে না আনন্দ। সেইটা কি বলেন? আসলে ওই যে ব্যাকরণ না জানলে যে কথাটা বলা হয়েছে, অভিধানটা কিন্তু আসলে ব্যাকরণ না। ব্যাকরণ হচ্ছে অভিধান হচ্ছে শব্দের মানে অর্থ, মিনিং, ওয়ার্ড মিনিংটা আমরা জানি। আর ব্যাকরণ হচ্ছে একটা নিয়ম, যে কোন ভাষাকে শাসন করার জন্য ব্যাকরণ। যদিও ব্যাকরণ ভাষাকে শাসন করার অধিকার রাখে না। আর বর্ণসঙ্গীতের শুরুতে কিন্তু বর্ণমালার অর্থগুলো দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেক বর্গ মানে স্বরবর্ণের অর্থ দেওয়া আছে, ব্যঞ্জন বর্ণের অর্থ দেওয়া আছে। আবার এই যে প্রত্যেক বর্গের মধ্যে প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ ক্রিয়াটা বোঝায়, এবং দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ ক্রিয়া স্থিতিটা বোঝায়।
এই এই তথ্যগুলা বর্ণসঙ্গীতে দেওয়া আছে। তাই কাজে কেউ যদি ব্যাকরণ মানে না পড়ে, কিংবা রবি চক্রবর্তী, খান চক্রবর্তীর বইটা না পড়া থাকে, এই বর্ণসঙ্গীত যদি উনি পড়েন, সত্যি বলতে বর্ণসঙ্গীত কিন্তু ওই খান চক্রবর্তীর তথ্যকে বুঝতে অনেকটা সাহায্য করে। মানে আমি যখন প্রথম খান চক্রবর্তীর বই হাতে নিয়ে আমি হাবুডুবু খাচ্ছিলাম, বর্ণসঙ্গীত যখন হাতে আসলো তখন আমার কাছে মনে হয়েছে মানে অনেকটা সহজ হয়ে গেল বোঝাটা। আমি একটা কবিতার 4 লাইন বর্ণসঙ্গীত থেকে পড়তেছি, সেটা হচ্ছে ফল। পালন স্থিতের লালন যাহাতে তাহাকেই ফল কয়, ফল মানে শুধু ফ্রুট বুঝে যেবা, সে সফল নাহি হয়। ফল শব্দতে হতে পারে জানি সন্তান, পরিণাম, ধানের ফলন বাড়িলে চাষির পুরে যে মনস্কাম। তো এই যে 4টা লাইন আমি পড়লাম, এখানে কিন্তু ব্যাকরণ না জানলেও যে অন্তত বাংলা ভাষাকে ভালো করে মানে পড়তে জানে, বুঝতে জানে, বুঝতে হলে কিন্তু ভালো করে পড়তে জানা থাকা লাগবে, ভালো করে না পড়লে বোঝা যাবে না। এখানে এই 4টা লাইন পড়ে সে ফল শব্দটার মানে কিন্তু সে বুঝতে পারবে যে ফল শুধু গাছে ধরে না, ফল মানুষের ঔরসে থাকে, পেটে ধরে, ভূমিষ্ঠ হয়, সেটা ফল। আবার কাজের যে একটা পরিণাম, সেটাও যে একটা ফল, সেটা সে বুঝতে পারবে যদি সে বাংলা ভাষাটাকে পড়ে বুঝতে পারে। ধন্যবাদ। জি, আমরা সুভাষিস বাবুর কাছে আসি। আমরা রুবি আপা পড়লেন আপনার বর্ণসঙ্গীত থেকে, আপনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি বর্ণসঙ্গীতের অংশ বিশেষ। সুভাষিস বাবু। বর্ণসঙ্গীতের অংশ বিশেষ আমি তো ভালো আবৃত্তি মানে গলা অত নয়, তো কোনটা বলবো সেটা একটা মানে ভাবতে হয়। আচ্ছা, বর্ণসঙ্গীতের অংশ, আচ্ছা ঠিক আছে আমি বলছি একটা অংশ। সেটা হচ্ছে আমি কলা শব্দের অর্থ থেকে একটু বলছি। কলা, ঠিক আছে? তো কলা দাঁড়ান একটু বর্ণসঙ্গীতটা বার করি, এখন না সবটা মুখস্থ। হ্যাঁ, কলা। হ্যাঁ, তো আমি একটুখানি পড়ছি, তার আগে বলি যে কলা এইটা না আমার বুঝতে অনেকটা সময় লেগে দিয়েছিল, যে এই যে বানানা, যে কলা গাছে ফলে কান্দি থেকে, যে কলাটা আমরা খাই ওটাকে কলা কেন বলে, এইটা ভেবে ভেবে আমি কয়েক মাস কোনো কুল কিনারা পাই। তারপরে একদিন আমি আমাদের তখন আমি মালদা মেডিকেল কলেজে চাকরি করি আর কি, মানে এখন আমি বাঁকুড়া মেডিকেল কলেজে রয়েছি। তো মালদা মেডিকেল কলেজে তখন আমি একদিন বিকেলবেলা মানে বসে আছি ঘরে, হঠাৎ চোখের সামনে একটা কলার কাঁদি আমার ভেসে উঠলো। আর আমাকে কে যেন বললো, আরে তুই একটা কলার কথা ভাবছিস বলেই তুই বুঝতে পারছিস না, তুই পুরো কাঁদিটা ভাব। ওই যে কলাটা, ওটা কাঁদির অংশ। তখন আমার মনে হলো, আরে কলা মানে তো অংশ, তাহলে ওই যে যে বানানা সেটা কাঁদিটার অংশ বলেই সেটাকে কলা বলছে, আর চাঁদের কলা মানে চাঁদের অংশ। তখন সকল শব্দের মানে বোঝা গেল, সব কলাগুলো একসাথে করে দিলে সকল হয়ে যাচ্ছে, তাহলে সকল মানে অল। আর বিকল মানে কি, একটা কলা বিগত হয়ে গেল। একটা ঘড়ি থেকে একটা পার্টস যদি বিচ্ছিন্ন করে দেন তাহলে সেটা ঘড়িটা বিকল হয়ে গেল, তাহলে বিকল মানেও আমি বুঝে গেলাম। তাহলে কল, কলা, সকল, বিকল সবকিছু আমি বুঝে গেলাম। তখন আমি এই কলা নিয়ে একটা কবিতা লিখে ফেললাম সেই দিন, ডেটটা আর মনে নেই। সেখান থেকে আমি গোটা 4 লাইন হয়তো আমি পড়ে শোনাতে পারি। সেটা হচ্ছে 4টে লাইনই পড়ে শোনাচ্ছি। কলা শব্দতে অংশ হইল, সকল কাহাকে কয়, সব কলা যদি একসাথে করি তাহাই সকল হয়। সকল হইল পূর্ণ, সগুণ, সাঙ্গ, অংশবান, সব কলা নিয়ে উহা অবিকল, অক্ষত গুণবান। অবিকল মানে সেটা বিকল হয়নি, মানে সব কলা একসাথে করছে, মানে হুবহু জেরক্স কপি, এভরিথিং ইজ দেয়ার, সেটা হচ্ছে অবিকল, একই রকম। তাহলে দেখুন, আমি শুধু কলা বুঝলাম না, কলা শব্দটাকে তখনই বুঝলাম যখন পুরো কান্দিটা বুঝে নিলাম। এই কলিম খান আমাদের এই কান্দির সন্ধান দিয়েছেন। তারা বাংলা ভাষার যে প্রায় লক্ষ শব্দ, প্রায় লাখখানিক শব্দ, এই লাখখানিক শব্দের মানে তো মুখস্থ করা যায় না, কিন্তু যদি কান্দি ধরে ধরে বুঝে নি। ওরা কলার কান্দির উপমা দেননি, ওরা আঙুর বাগানের উপমা দিয়েছে। যে একটা বাগানে অনেকগুলো আঙুরের গাছ আছে, এক একটা গাছে থোকা থোকা আঙুর। আমরা যদি এক একটা গাছকে বুঝে নিই তাহলে তো পুরো বাগানটাই বোঝা হয়ে যাবে। কিন্তু একটা একটা করে ইংরেজি ভাষার ডিকশনারিগুলো কি বলুন তো, আঙুরের থোকার বদলে সেখানে এক একটা শুকনো কিশমিশের কথা বলা আছে। আর আমার বর্ণসঙ্গীতে বা কলিম খান রবি চক্রবর্তীর বঙ্গীয় শব্দার্থ কোষে থোকা থোকা আঙুরের বাগানের কথা বলা হয়েছে। মানে এটাকে তুলনা যদি করতে হয় তাহলে তুলনা করতে পারেন কলিম খান রবি চক্রবর্তীর এই কাজকে বা আমার এই বর্ণসঙ্গীতের এই বিষয়টাকে, সেটাকে তুলনা করতে পারেন একমাত্র রসায়নে।
মেন্ডেলিভের পর্যায় সারণীর সঙ্গে, যেখানে এতগুলো মৌলিক পদার্থ, প্রায় 100টা মৌলিক পদার্থ, তাদেরকে আমরা এতগুলো মৌলিক পদার্থ আমরা তাদের ধর্ম, তাদের রাসায়নিক ভৌত ধর্ম আমরা মুখস্থ করতে পারি না, মনে রাখতে পারি না, কিন্তু তাদেরকে আমরা 9টা বর্গে ভাগ করে দিয়েছি ক্লাস। তেমনি বাংলা শব্দগুলোকে কলিম খান রবি চক্রবর্তী প্রায় 500টা ক্লাসে ভেঙে দিয়েছে, যেগুলোকে আমরা এক একটা ক্রিয়ামূল থেকে জাত শব্দের তালিকা। এবার এক একটা ক্রিয়ামূল থেকে জাত সমস্ত শব্দগুলোকে আমরা যদি বুঝে নিতে পারি, তাদের মধ্যে পরস্পর সম্পর্ক রয়েছে, তাহলে সমস্ত শব্দগুলোর অর্থ একসাথে গোছা গোছা করে, মানে পাইকারি হারে, খুচরা হারে হবে না, পাইকারি হারে, এই ক্রিয়া ধরে ধরে পাইকারি হারে বুঝো শব্দের থোক, বর্ণসঙ্গীতে এটা একটা লাইন আছে। তো এই পাইকারি হারে আমি কিন্তু বাংলা শব্দগুলো আমার কাছে এখন পরিষ্কার হয়ে গেছে, এবং এতে আমি অপার আনন্দ পেয়েছি। রুবাইন্তে মনোয়ারের কাছে আসি। রুবি আপা কি বলেন এ সম্পর্কে? হ্যাঁ, আমি সুভাষিস বাবুর সাথে একমত যে এই অভিধানে মানে একই ইয়ের অনেক অর্থ দেয়া আছে। হ্যাঁ, ওই কলার কাদি অথবা আঙ্গুরের থোকার মতো, সেটা বিচ্ছিন্ন না, শব্দগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড, একটার সাথে আরেকটা খুবই, মানে একটা অর্থের সাথে আরেকটা অর্থ খুবই রিলেটেড। সব ভাষাই এইরকম, বাংলাতেও এরকম। এবং এই যে এইভাবে যে শব্দের মানেগুলা বের করা যায়, এটা খান চক্রবর্তী এই দেখিয়েছেন। এর মধ্যে আমি আরেকটু বলি যে আপনি বলেছেন যে এই একটা পর্যায়ে আপনি বলেছিলেন যে এই যখন কোনো আসে ব্যাখ্যা করে যান নাই, খান চক্রবর্তী অনেক বিষয়ের ব্যাখ্যা করে যান নাই। হ্যাঁ, এটা উনারাও বলেছেন যে এই অভিধানের যে অসম্পূর্ণতা আছে, উনারা আশাবাদ ব্যক্ত করে গেছেন হয়তো ভবিষ্যতে কোনো উত্তরসূরি এসে এই অভিধানের যে ঘাটতিগুলো আছে, যে অসম্পূর্ণতাটা আছে, সে অসম্পূর্ণতাটা পূর্ণ করবেন, এই আশাবাদ উনারা ব্যক্ত করে গেছেন। মানুষ তো একবারে যে স্বয়ং সম্পূর্ণ হয় না, সম্পূর্ণ সফল উনারা হয়েছেন সেই দাবি উনারা নিজেও করেন নাই। উনারা সেই আশাবাদ ব্যক্ত করে গেছেন যে কোনো উত্তরসূরি এসে হয়তো উনাদের কাজের যে অসম্পূর্ণতা আছে, যে ঘাটতিটুকু আছে, সেটা ফিল আপ হবে। আপনিও কি সুভাষিস বাবু মনে করেন যে ভবিষ্যতে কেউ এসে এই ধারাটাকে দিয়ে রাখবে এবং এই ধারাটার আরো প্রসার ঘটবে? এতদিনেও তো আমরা সেরকম প্রসার দেখিনি। আপনি কি আশাবাদী খুব বেশি সুভাষিস বাবু? এ বিষয়ে এটা শক্ত, প্রশ্নটা একটু শক্ত। তবে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে কলিম খান রবি চক্রবর্তী এই যে যুগান্তকারী কাজটা করেছেন, আমি এটাকে যুগান্তকারী কাজ বলেই মনে করছি। এটা সত্যিই খুব বেশি লোকে বোঝেন না। কিছু মানুষ আমাদের মধ্যে রয়েছেন যারা এটা বুঝেছেন। আরো অনেক প্রসার হওয়া দরকার, সেটা সময়ের অপেক্ষা। আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদের আশাবাদী হতে হবে, এটা একটা দিক। তবে যেটা সুখের খবর সেটা হচ্ছে আমি দেখেছি যে দুই বাংলাতেই, বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু মানুষ কিন্তু এটা চর্চা করছেন। ঢাকা শহরে আমাদের অনেক বন্ধু রয়েছেন যারা সোশ্যাল মিডিয়া মারফত আমাদের রচনা এই বিষয়ে নিয়মিত করে থাকেন, ফেসবুকের মাধ্যমে এটা হয়। এছাড়া আমাদের মধ্যেও কয়েকজন রয়েছেন, আমাদের সৌরভ বলে একজন লেখক আছেন, তিনি একটা বই লিখেছেন এই বিষয়ে। নাসিম ম্যাডাম লিখেছেন বাংলাদেশ থেকে, শব্দের ইন্দ্রজাল বইটা লিখেছেন। এবং দেবতোষ দাস লিখেছেন বিন্দু বিসর্গ এবং কামসূত্র, এই বইগুলো। দেবতোষ দাসের বই নিয়ে আমরা কথা বলেছি এর আগে। হ্যাঁ, আমার ওটা শোনা হয়। হ্যাঁ, তো এটা একটা হয়েছে। এখন তারপরে কি হবে সেটা তো নিশ্চিত রূপে বলা যায় না, তবে আমরা আশাবাদী। এবং এটা যে একটা পথ, এই বিষয়ে কিন্তু আমার সম্বন্ধে নেই। এটা রাজপথ, মানুষের ইতিহাস, দর্শন, ভাষাকে বোঝার জন্য এটা একটা রাজপথ। এই বিষয়ে আমি কিন্তু নিঃসংশয়, কিন্তু এটা কতটা কার্যকরী বাস্তবে হবে সেই বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। মানে সেরকম প্রেডিকশন করার মতো অবস্থাতে আমি নেই। দর্শক, আমাদের সময় শেষ, আমরা 1 ঘন্টা পেরিয়ে এসেছি, আমাদের হাতে আর কয়েক সেকেন্ড সময় আছে। খান চক্রবর্তী নিজেরা দুজন তাদের নান্দি পাঠে বই সম্পর্কে লিখতে গিয়ে তারা বলেছেন অভিধান রচনার এক নতুন পথ, অভিধান রচনার এক নতুন পথ। অর্থাৎ কাব্যে কখনো অভিধান, বাংলা ভাষা তত্ত্ব নিয়ে বা ভাষার কোনো বিষয় নিয়ে কাব্যে এভাবে আর কাজ হয়নি যেটা সুভাষিস চিরকল্যাণ পাত্র করেছেন।
আমরা আশা করছি যে আরো হয়তো ভবিষ্যতে এ দেখে আরো অনেকে অনুপ্রাণিত হবেন। যেমন রবি বিনতে মনোয়ার রবি আপা বললেন যে আশাবাদ ব্যক্ত করলেন, শুভাশিস বাবু আশাবাদ ব্যক্ত করলেন, আমরাও আশাবাদ ব্যক্ত করি যেন এই চর্চাটা টিকে থাকে, ধারার একটা বিষয়ের উপর যেন টিকে না থাকে, ভিন্ন ভিন্ন চিন্তা থাকে, যেখান থেকে আমরা প্রকৃত সত্যটাকে বের করে আনতে পারি, উৎপত্তির জায়গাটা বের করতে পারি, সঠিক অর্থ বের করে আনতে পারি। আমাদের সময় শেষ। শেষ সময়ে সুভাষিস বাবুর কাছে অংশমালীর দর্শকদের জন্য কিছু শুনতে চাচ্ছি, যদি অংশমালীর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি প্রত্যেকটি আমার দর্শককে আমি আমার সশ্রদ্ধ অভিনন্দন অভিবাদন জানাচ্ছি, যারা এই অনুষ্ঠান শুনলেন বা যারা ভবিষ্যতে শুনবেন। আমি এটা আশা করব যে আপনারা যারা বাংলা ভাষাকে ভালোবাসেন, আমি জানি বাংলাদেশের অনেক বন্ধু রয়েছেন যারা বাংলা ভাষাকে সত্যিই ভালোবাসেন, তারা এই চর্চা এগিয়ে নিয়ে যাবেন। আমি নিজে একজন চিকিৎসক এবং আরও অন্যান্য নানা কাজে আমি সবসময় ব্যস্ত থাকি। তার ফলে আমি সবসময় অংশমালীর অনুষ্ঠান শোনা, সবসময় কেন বলতে গেলে আমার শোনার সুযোগ প্রায় হয় না বললেই চলে, কিন্তু এর মধ্যে আজকে আমাকে এই অনুষ্ঠানের কথা বলা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। সেটা শুধুমাত্র বাংলা ভাষার স্বার্থে এবং নিশ্চয়ই নিজের ভালো লাগার দিক থেকেও বটে। তো বাংলা ভাষার জয় হোক। ক্রিয়াভিত্তিক শব্দার্থবিধির কলিম খান রবি চক্রবর্তীর ক্রিয়াভিত্তিক শব্দার্থবিধি চর্চা সবাই ছড়িয়ে দিন। হ্যাঁ, কারণ এটা হলে বাংলা বাঁচবে, বাংলা ভাষাটা বাঁচবে। বাংলা এখন তো লোকে ইংলিশ মিডিয়ামে পড়ছে, মানে বাংলা মাধ্যমে পড়াটাকেই একটা, আমাদের যারা একটু একটু ওপরের স্তরের মানুষ যারা, তারা তো ইংলিশ মিডিয়ামে পড়ছেন। এখন এই বাংলা ভাষাকে বাঁচানো, বাংলা ভাষাকে ভালোবাসা, এটা ভীষণভাবে দরকার এই জন্য যে বাংলা বাঁচলে এর মধ্যে যে দর্শন রয়েছে বাঙালি, সেই দর্শনটার কথা আমরা আমার বইয়ে আমি খানিকটা বলার চেষ্টা করেছি। সেইটা বাঁচলে সারা পৃথিবী বেঁচে যাবে। আজকের দিনে সারা পৃথিবী এক বিরাট সংকটের মুখে রয়েছে। আমাদের পরিবেশ, আমাদের রাজনীতি সবকিছু বিষিয়ে যাচ্ছে, সারা পৃথিবী জুড়ে যুদ্ধ, হানাহানি। এরই মধ্যে একটা গান, একটা বর্ণ সঙ্গীত, একটা মিউজিক, সেই মিউজিক মানুষকে বাঁচাতে পারে বলেই আমি মনে করি, এবং আমি নিজে সেই বিশ্বাস নিয়েই বর্ণ সঙ্গীত রচনা করেছি। আমি জানি না আমার কতজন পাঠক এর মধ্যে ঢুকতে পেরেছেন এবং ভবিষ্যতে কতজন পারবেন, তবু আমি আশাবাদী। আমি সেই আশা রেখেই সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের অনুমতি নিয়ে। দর্শক, সময় শেষ করতে হচ্ছে। রবি আপা ছিলেন আমাদের সাথে, রবি, যিনি রবি বিনতে মনোয়ার নামে লিখেন বাংলাদেশ থেকে। আমরা আলোচনা করলাম বর্ণ সঙ্গীতের উপর। ভাষা তত্ত্বের পদ্মা ভিজন বলে যাকে বলা হচ্ছে, যাকে লেখক ছিলেন আমাদের সাথে সুভাষিস চিরকল্যাণ পাত্র। কৃতজ্ঞতা তাদের প্রতি অংশমালীর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমাদের সময় শেষ করতে হচ্ছে। আগামীতে আরো কোনো গুণীজনের বই নিয়ে, গুণীজনকে সাথে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।